বলো তোমরা সবাই কেমন আছো? তোমাদের কোন স্কুল? আলামিন মিশন ফারাক্কা ব্রাঞ্চ। কোন ক্লাস? আমরা কি করব ম্যাডাম আজকে? এক্স-রে। আমরা নিশ্চয়ই পরপর অঙ্কগুলো শেষ করেছি বোর্ডের মডেল দিয়ে। তো চলো আমরা স্টার্ট করছি, কথা না বাড়িয়ে শেষের দিকে তোমাদের সঙ্গে একটু আলাদা করে পরিচয় করব, ঠিক আছে? 1895 খ্রিস্টাব্দে সেই বিখ্যাত সায়েন্টিস্ট স্যার উইলহেলম রয়েনজেন্ট যেটা এক্স-রে আবিষ্কার করেছিল। আমরা এক্স-রে সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব। আশা করি তোমরা এক্স-রে সম্পর্কিত কিছু তথ্য জানবে যেটা তোমাদের ভবিষ্যতে তোমার কাজে লাগবে। এক্স-রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা তোমার চিকিৎসা শাস্ত্রে, ইভেন পরীক্ষাগারে, রিসার্চ সেন্টারে খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। এটা কি আবিষ্কার করেছিল? কত খ্রিস্টাব্দে? 1895 সালে। কত সালে? কে? স্যার উইলহেলম রয়েনজেন্ট। ডক্টর উইলহেলম রয়েনজেন্ট 1895 সালে প্রথম এক্স-রে আবিষ্কার করেন। কি আবিষ্কার করেন ম্যাডাম না? দেখো মাত্র 1895 মানে 1900 এর সমান বলতে গেলে 125-30 বছর বয়স হয়েছে এক্স-রে আবিষ্কার করা। তাতে আমাদের পৃথিবীতে কত কিছু আবিষ্কার হয়েছে এক্স-রে এর সাহায্যে। এক্স-রে ডিসকভার করেছে। বুঝতে পারলে কি বললাম? তাহলে আমাদের প্রশ্ন, স্যার এক্স-রেটা কি? এক্স-রে প্রথম উত্তর হচ্ছে কি এক্স-রে হচ্ছে গিয়ে এক প্রকার তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ, বরং কোনো কণার স্রোত নয় বা কোনো আধানের স্রোত নয়। কি বলুন, বুঝতে পারলে? ইলেকট্রনের স্রোতের পরে এক্স-রে সৃষ্টি হয়। এক্স-রে কিন্তু কোনো কণা নয়, এক্স-রে এক প্রকার তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। কি বললাম? এক্স-রে আমরা কিছু কিছু ইনফরমেশন নোট করার চেষ্টা করব। এক্স-রে এক প্রকার তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। বরং এটি কোনো কণার স্রোত নয়, এটি কোনো কণার স্রোত নয়। It's not a flow of particle. It's one type of electromagnetic waves. কোনো সমস্যা? কোনো সমস্যা নেই, সব ওকে, ঠিকঠাক, জাস্ট ওকে, জাস্ট লুক লাইক এ ওয়াও। তাহলে এক্স-রে আমরা বেশি তাড়াহুড়ো করবো না, কারণ এক্স-রে অনেক বিষয়গুলো আছে, আমরা ধাপে ধাপে নিয়ে আসবো। আসলে এক্স-রে যে আছে, এক্স-রে তরঙ্গদৈর্ঘ্যের পাল্লা কত? এক্স রশ্মি তরঙ্গদৈর্ঘ্যের পাল্লা হচ্ছে কি 0. আচ্ছা, এক্স-রে এর তরঙ্গদৈর্ঘ্যের পাল্লা, তরঙ্গদৈর্ঘ্যের পাল্লা কত ম্যাডামরা? 0.01 আংস্ট্রম টু 10 আংস্ট্রম। এটা আমাদের শেখার জন্য, এটাকে হেল্প করার জন্য আমরা বললাম দৃশ্যমান আলো তরঙ্গদৈর্ঘ্যের পাল্লা। এটা আমাদের কাজে লাগবে না, এটাকে হেল্প করতে কাজে লাগবে। দৃশ্যমান আলো মানে এটা বুঝতে সাহায্য লাগবে। আলোর তরঙ্গদৈর্ঘ্যের পাল্লা বলুন কত? ভেরি গুড। আমরা কত ট্যালেন্ট, কত ট্যালেন্ট দিয়ে ঘুমাও কি করে? হেলমেট পরে ঘুমাও নাকি? 4000 আংস্ট্রম টু 8000 আংস্ট্রম। তাহলে আমার প্রথম প্রশ্ন এখানে একটা ম্যাডামরা, প্রথমে আমরা দৃশ্যমান তরঙ্গদৈর্ঘ্য সম্পর্কে 1 মিনিট আলোচনা করব, কারণ দৃশ্যমান সম্পর্কে কনসেপ্ট থাকলে এক্স-রে কনসেপ্টটা আমরা খুব সহজে বুঝতে পারবো।
কি যদি প্রশ্ন করে দৃশ্যমান আলো সবথেকে কম তরঙ্গ দৈর্ঘ্যটাই দেখি কত বলো তো 4000 অ্যাংস্ট্রম বেগুনি বর্ণ এটা মানে কি 4000 × 10⁻⁻10 মিটার মতান্তরে 4000 4 × 10⁻⁷ মিটার মতান্তরে 4 × 10⁻⁵ সেন্টিমিটার মতান্তরে কত 4/1 লক্ষ। আরো ভালো করে বলতে গেলে কি 1 সেন্টিমিটারে 1 লক্ষ ভাগের 4 ভাগ। যদি আমি এটাকে ম্যাথমেটিক্যালি থেকে ফিজিক্যালি আসার চেষ্টা করি প্রনাউন্সিয়েশন করি যে দৃশ্যমান আলোর বেগুনি বর্ণের তরঙ্গদৈর্ঘ্য কত 1 সেন্টিমিটারে 1 লক্ষ ভাগের 4 ভাগ। ধরো না এই যে পেনটা আছে, এই যে পেনটা আছে, এই যে সবুজ অংশটা আছে বা এই যে কালো অংশটা আছে, এই কালো অংশটার দৈর্ঘ্য কত 1 সেন্টিমিটার হবে ম্যাক্সিমাম, একটু বেশি হবে, কম হওয়ার সম্ভাবনা নেই। তো এটাকে আমরা কি করব 1 লক্ষ ভাগে ভাগ করব। 1 লক্ষ মানে কি 1 লক্ষ মানে 10⁵ এটা মানে কি 5 বার 10 এর গুণ। সে এত আমরা জানি, এগুলো আমি জানি তোমরা জানো, তবুও আমি তোমাকে একটু বোঝানোর চেষ্টা করছি। এটা তাহলে এই কালো অংশটা কয় ভাগে ভাগ করব 1 লক্ষ না, প্রথমে 10 ভাগে ভাগ করব। 10 ভাগে ভাগ করলে কতটুকু হবে তোমাদের যে বই আছে মোটা মানে মলাট যেটা আছে উপরের দিকে সেরকম সাইজ হবে, খুব বড় জোর, কারণ 10টা মোটা মোটা মলাট দিলে কি 1 সেন্টিমিটার হবে। আচ্ছা আর একটু মোটাই হলো ভাবলাম, তাকে যদি 10 ভাগে ভাগ করা হয়, ভাগ করলে কি হবে তোমাদের যে খাতা আছে সব থেকে পাতলা পৃষ্ঠা হবে, তাকে 10 ভাগে ভাগ করা হয়, তার এক ভাগ কত হবে তোমাদের সব থেকে সূক্ষ্ম চুলওয়ালা মাথা, তোমাদের মাথা যে চুল আছে সূক্ষ্ম চুল সেই চুলের থেকেও পাতলা হবে। তাকে 10 ভাগে ভাগ করা হয়, তার এক ভাগ কতটা হবে তোমাদের শরীরে কোষের মতো অনুবীক্ষণিক পয়েন্টে চলে আসবে। কোষকে তো খালি চোখে দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্রের সাথে দেখতে পাওয়া যায়। তাকে যদি 10 ভাগে ভাগ করা হয় কি হবে এবার তাহলে ভাবো কতটা ছোট। শুধু এটুকু বলছি অ্যাকর্ডিং টু সায়েন্স ফিকশন যেটা বলছে যে আমরা যে জামা কাপড় সেলাই করি সূচ মানে একদম সূক্ষ্ম সূচ, তার ঘোড়া থাকে, যেখানে ঘোড়াটা আছে সূক্ষ্ম সূচের যে ঘোড়া, সেই ঘোড়াটা কতটা হয় খুবই ছোট হয়। সব থেকে যেটা সূক্ষ্ম সূচ যেটাকে শুধু ঢোকাতে 2 ঘন্টা সময় লাগে, সেই সূক্ষ্ম সূচের ঘোড়া, সেই সূক্ষ্ম সূচের ঘোড়াকে বলছে 1 লক্ষ মানে 1000 ভাগে ভাগ করলে তার 1 ভাগ যতটা হয় বেগুনি বর্ণের তরঙ্গদৈর্ঘ্য ততটা। মানে এটা কি বলুন তো ম্যাডাম না তরঙ্গদৈর্ঘ্য, এটা কি তরঙ্গদৈর্ঘ্য, এটা কি তরঙ্গদৈর্ঘ্য, এটা কি তরঙ্গদৈর্ঘ্য। তাহলে তরঙ্গদৈর্ঘ্যটা আস্তে আস্তে কি হচ্ছে ছোট হচ্ছে। তাহলে এটা এত বড় নয় যেটাকে আমরা বেগুনি বলছি। আচ্ছা লাল কত, আরে লাল ঘোড়ার ডিম, এ 1 লক্ষ 4 ভাগ ওই 8 ভাগ, ও আরো একই অবস্থা 4000 থেকে 8000 ঘোড়ার ডিমের হাজার, কোথাকার হাজার 1 লক্ষ ভাগের 4 ভাগ আর 8 ভাগ কি এমন করে না, ও লালও ছোট বেগুনিও ছোট, কোনো হাজার টাজার নেই। কথা বোঝা গেল কি বললাম, মানে হেভি শর্ট। কত আসলো যে বুঝতেই পারছো একটা সূচের ঘোড়াকে 1000 ভাগে ভাগ করলে একটা ভাগ কতটা হবে, সেই একটা ভাগের সাইজের দৈর্ঘ্যটা একটা তরঙ্গের দৈর্ঘ্য কি দৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্য 4 ভাগ বা 8 ভাগ যাই হোক না। আমরা এই কারণে নিলাম, আমরা কি আলোচনা করছি এক্স রে তরঙ্গ দৈর্ঘ্য পাল্লা কত, আমি মাঝামাঝি 1 নিলাম 1 অ্যাংস্ট্রম, তাহলে কি আসলো দৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্যের থেকে 1000 গুণ ছোট অ্যাকর্ডিং টু আওয়ার ফিজিক্যাল অবজারভেশন। যদি কোনো জায়গায় সমস্যা মনে হয় তোমরা ডাইরেক্টলি আমাকে বলো কোন জায়গায় সমস্যা মনে হচ্ছে। নো জাস্ট আমি জাস্ট ফিজিক্যালি বোঝানোর চেষ্টা করছি সেটা। কি বলো বুঝতে পারলে? তো ব্যাপার যেটা দাঁড়ালো আমরা দৃশ্যমান বুঝতে পারলাম খুবই ছোট, তাকে যদি 1000 ভাগে ভাগ করা হয় ন্যূনতম, তাহলে তার 1000 ভাগের 1 ভাগটা কত ছোট ভাবো, দৃশ্যমানটাই তো খুঁজে পাচ্ছিলাম না, তাহলে তার 1000 ভাগের 1 ভাগটা কি এক্স রে। তাকে যদি কয়েক হাজার ভাগে ভাগ করা হয়, কয়েক লক্ষ ভাগে ভাগ করা হয়, তার 1 ভাগের নাম গামা রে, গামা তরঙ্গদৈর্ঘ্য। তাকে যদি কয়েক লক্ষ ভাগে ভাগ করা হয় তার 1 ভাগের নাম হচ্ছে কসমিক রে। কসমোলজি তোমাদের সিলেবাসে নেই, তোমাদের মানে 11 12 আলোচনায় নেই কসমোলজি, আছে কি না কসমিক রে। গামা রেরও ঠিকঠাক নেই, হালকা ধারণা আছে পরমাণু নিউক্লিয়াসে কি হালকা, কিন্তু আমাদের এক্স রে নিয়ে আলোচনা আছে এখানে। তাহলে আমি যেটা বোঝাতে চাইছি
এক্স রে হচ্ছে একটা ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের বিশিষ্ট একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তরঙ্গ দৈর্ঘ্যটা এমনটা ভাববো না যে 0.01 অ্যাংস্ট্রম থেকে 10 অ্যাংস্ট্রম বললাম আর মেনে নিলাম। দৈর্ঘ্যটা কত ছোট একটু ফিজিক্যালি ভাবার চেষ্টা করো, আমার জন্য না তোমার জন্য বুঝতে সুবিধা হবে। বোঝা গেল? তাহলে এবার কি দাঁড়ালো? ঠিক আছে, বুঝতে পারলাম যে আপনার তরঙ্গ দৈর্ঘ্য যে কথাটা বলতে চাইছেন, তরঙ্গ দৈর্ঘ্যটা অত্যন্ত ছোট। মানে এক্স রে সম্পর্কে আগে তার পরিচয় দেওয়ার চেষ্টা করছি। এবার তারপরে এক্স রেটা কিভাবে আবিষ্কার করলো সে আবিষ্কারের তথ্য আমরা জানার চেষ্টা করবো। এক্স রে অনেক বিষয় আছে। প্রথমত ডিসকভার বিষয়টা আমরা জানবো, স্যার উইলহেলম রয়েনজেন কি করেছেন সেটা আমরা দেখব। কুলিস নলে কি কাজ করেছে, এক্স রে কিভাবে তৈরি করেছে, ক্যাথোড টিউব কোথায়, ডিসচার্জিং টিউব কোথায়, সেখানে তোমার হচ্ছে কি ফিলামেন্ট কোথায় থাকে, সেখানে কিভাবে সৃষ্টি করা হয়, কিভাবে আমরা শরীরের মধ্যে কোনো একটা রোগ নির্ণয় করি, এক্স রে সাহায্যে কি কি রোগ নির্ণয় করা যায়, রেডিওথেরাপি বলো, রেডিওগ্রাফি বলো, ফ্লোরোস্কোপি বলো, কোলোনোস্কোপি বলো, এন্ডোস্কোপি বলো, আরেক রকম রোগ নির্ণয় করা যায়। রোগগুলো সম্পর্কে 2-1 মিনিট নয় বলেও দেবো যে রোগটাকে আমি কিভাবে এটাকে স্টাডি করবো আর কি, তোমাদের বায়োলজিক্যাল অবজারভেশন করবো। মানে এক্স রে যদি না চিনি আমি রোগ সম্পর্কে কি করে বলবো? না, আমার কথা বুঝতে পারলে কি বললাম? রোগ নয়, রোগে যদি 1% এক্স রে ব্যবহৃত হয় রোগ নির্ণয়ের ক্ষেত্রে, তো বিজ্ঞানিক গবেষণাগারে বর্তমান 98% ব্যবহৃত হচ্ছে। কারণ যে কোনো পদার্থের বৈশিষ্ট্য নির্ধারণের জন্য এক্স রে যথেষ্ট। যে বড় বড় বিজ্ঞানীরা, তারপর বিজ্ঞানীরা, ওয়ার্ল্ডে ফেমাস বিজ্ঞানীরা, নোবেল প্রাইজ উইনার বিজ্ঞানীরা যা কিছু আবিষ্কার করছে ওই এক্স রে সাহায্যে পদার্থের বৈশিষ্ট্য জেনেছে। তো এক্স রে তোমাদের শরীরের থেকে পদার্থের ক্যারেক্টার জানার সঙ্গে অনেক বেশি গুরুত্বপূর্ণ। বুঝতে পারলে? এই সেই এক্স রে যার সম্পর্কে আমাদের ন্যূনতম না জানলে নয়, একটু পরিচয় জানার দরকার। এক্স রে জিনিসটা কি? বইয়ে কিছু নেই, বইয়ে জাস্ট আমি কয়েকটা লাইন লিখেছি, আর কয়েকটা লাইন লিখলেও হয়ে যাবে, কিন্তু একটু জানার চেষ্টা করি। ভালো কথা। আমি কি বলতে চাইছিলাম সেটা হচ্ছে গিয়ে এক্স রশ্মি তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা আমরা শিখলাম। এবার প্রশ্ন হচ্ছে এনার্জি সম্পর্কে যদি একটু বলি। বলুন তো ম্যাডাম, এক্স রশ্মিটা কি একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ। আচ্ছা, তড়িৎচুম্বকীয় তরঙ্গের শক্তির সমীকরণ কারো জানা আছে? ফোটন এক প্রকার তড়িৎচুম্বকীয় তরঙ্গ, E সমান কি h বা hc বাই ল্যাম্বডা। ভেরি গুড। তাহলে বলতো h টা কি সংখ্যা? ধ্রুবক সংখ্যা। c টা কি সংখ্যা? তাহলে আমরা কি বলতে পারি না যে এখানে মেইনলি এনার্জিটা মেইনলি ডিপেন্ড করছে ল্যাম্বডার উপর, আর কারোর উপর নয়? কারণ h এবং c আমি চাইলে চেঞ্জ করতে পারবো না, মান যা তাই ওয়ার্ড কনস্ট্যান্ট, মানে ওয়ার্ডের সাথে কনস্ট্যান্ট পেল। সো ল্যাম্বডা যদি চেঞ্জ হয় তাহলে কি হবে? E চেঞ্জ হবে। এবার প্রশ্ন, এনার্জি দৃশ্যমান আলোর বেশি নাকি এক্স রশ্মি বেশি? কোন আলো, মানে দৃশ্যমান আলোর মানে শক্তি এবং এক্স রে শক্তি কার বেশি? কত গুণ বেশি? ন্যূনতম 1000 গুণ বেশি। কারণ তরঙ্গ দৈর্ঘ্য যদি 1000 গুণ ছোট হয়, আমি যদি বলি দৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্য মানে এনার্জি যদি E1 হয়, সাপোজ E1 সমান x ইলেকট্রন ভোল্ট, তাহলে তোমার হচ্ছে কি এর কত হবে? এক্স রে শক্তি কি হবে? তোমার হচ্ছে কি অন্তত x কিলো ইলেকট্রন ভোল্ট হবে। বুঝতে পারলে কি বললাম? মানে ন্যূনতম 1000 গুণ বেশি। স্যার আপনি তো, আমি তোমাকে সেটাই শেখালাম তরঙ্গ দৈর্ঘ্য বুঝতে পারলে তো না বোঝার কিছু নেই। কারণ এখানে hc তো কোনো কাজে ফ্যাক্টর করছে না, hc তো কনস্ট্যান্ট। তাহলে মোটের উপর যেটা দাঁড়ালো যে এক্স রশ্মির শক্তিটা কি বেশি। তাহলে এক্স রশ্মির শক্তি যদি বেশি হয়, গামা রশ্মির শক্তি কি হবে? আরো বেশি। মানে আমরা বলি যে এখানে গামা রশ্মি নেওয়া হয়, গামা রশ্মির শক্তিকে আমরা সাধারণত যদি তোমরা কখনো করো মেগা ইলেকট্রন ভোল্টে করো, মেগা মানে আরো 1000 গুণ বেশি। যখন পরমাণু নিউক্লিয়াস করবো দেখবো ওখানে এনার্জি গুলো মেগা ইলেকট্রন ভোল্টে লেখা আছে। আমরা যখন এক্স রে অঙ্ক করবো কিলো ইলেকট্রন ভোল্টে লেখা থাকবে। আমরা যখন দৃশ্যমান অঙ্ক করেছি সবগুলো কি ইলেকট্রন ভোল্টে লিখেছি, কোথাও কি ইলেকট্রন ভোল্ট ব্যবহার করেছি কি? তোমাদের যে অঙ্কগুলো করেছি পরের স্টেপে তোমরা দেখো সবগুলো কিলো ইলেকট্রন ভোল্টে আলোচনা করা আছে। তাহলে ওখানে প্রশ্নই করা আছে 1000 গুণ বেশি। তোমরা আবার পরমাণু নিউক্লিয়াসের অঙ্ক গিয়ে দেখো মেগা ইলেকট্রন ভোল্টে আলোচনা আছে, তার মানে কি আরো 1000 গুণ বেশি। তাহলে আমার বক্তব্য যে ঠিক কি না তোমরা জাস্ট অঙ্কগুলোই দেখো, জাস্ট অবজারভেশন, তাহলে বুঝতে পারবে। এবং গামা রশ্মি শুধু মেগা নয়, টেরা গিগা যা মনে হয় সবগুলো থেকে বেশি। কসমিক রে কি তার থেকেও অনেক বেশি। তো স্যার আমাদের কি? কারো শক্তি বেশি, আমাদের কি? আমাদের এটাই, যার শক্তি যত বেশি তার ভেদন ক্ষমতা তত বেশি। সো এনার্জি সো গ্রেটার, সো পেনিট্রেশন পাওয়ার সো অলসো গ্রেটার।
মানে ব্যাপারটা বুঝতে পারলাম না। আমার কাছে একটা টর্চ লাইট আছে, আমার কাছে একটা এক্স রে লাইট আছে, আমার কাছে একটা গামা রশ্মির লাইট আছে, আমার কাছে একটা কসমিক রশ্মির লাইট আছে, এবং আমার কাছে আমার ইনফ্রারেড মানে অবলোহিত তরঙ্গের একটা লাইট আছে, এন্ড রেডিও এন্ড এটসেট্রা এটসেট্রা। বুঝতে পারলে? যদি আমি অবলোহিত তরঙ্গের লাইট থেকে আমি আলো পাঠাই, সেই আলো অতটা তীব্রতা সৃষ্টি করবে না বা অতটাও ভেদ করতে পারবে না যতটা দৃশ্যমান আলো ভেদ করতে পারবে। কারণ দৃশ্যমান আলো ভেদন ক্ষমতা তোমার যে অবলোহিত আলো তরঙ্গ মানে ভেদন ক্ষমতা থেকে বহুগুণ বেশি। দৃশ্যমানের থেকে এক্স রশ্মি ভেদন ক্ষমতা, এক্স রে থেকে গামা রশ্মি, তার থেকে কসমিক রে। তাহলে আমাদের পেনিট্রেশন পাওয়ার সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে, ভেদন ক্ষমতা সম্পর্কে। তার মানে যেটা দাঁড়ালো, আমি যদি মনে করো হাতের কোনো একটা জায়গায় ভেঙে গেছে, হাড় ভেঙে গেছে, বা কোনো একটা জায়গায় পাথর আছে, বা কোনো একটা জায়গায় ক্যান্সার হয়েছে, এটা আমি টেস্ট করবো। আমি লাইট দিয়ে চেক করলাম কোন জায়গায় আছে, এই দেখি লাইটে নিয়ে আসতে, বেশ বড় লাইটে নিয়ে আসতে হবে না ম্যাডাম। বড় লাইট, ছোট লাইট, হ্যালোজেন লাইট, সারা পৃথিবীর লাইট জ্বালালেও হবে না, কারণ ওর পেনিট্রেশন পাওয়ার কম আছে। লাইট দিনের শেষে তার নাম লাইট, দিনের শেষে তার নাম লাইট। তার উজ্জ্বলতা বাড়তে পারে, ভেদন ক্ষমতা বাড়বে না, কারণ ভেদন ক্ষমতা বাড়ার তোমাকে ওয়েভলেন্থ চেঞ্জ করতে হবে। সো একটাই রাস্তা আছে, এক্স রে। তাহলে আমার শরীরে হাড় কোন জায়গায় ভেঙে গেছে এটা দেখতেই হয়, আমাকে এক্স রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য পাঠাতে হবে, কারণ তার ভেদন ক্ষমতা অরিজিনাল আলো থেকে 1000 গুণ বেশি। সুন্দর করে হাড়গুলোকে পরিষ্কার ছবি দেখতে পাবে। তুমি ফটোগ্রাফিক প্লেটের মধ্যে করো, ব্যাস সুন্দর ছবি আসবে। তোমাকে দাঁড় করিয়ে লাইট পাঠানো হবে, তোমার সমস্ত হাড়ের ছবি ওই পাশে উঠবে। আমাকে জেরক্স করে, পরিষ্কার জেরক্স করে শরীরটা যতগুলো হাড় আছে, হাড়গুলোকে পরিষ্কার আমি পরে দেখতে পাবো জেরক্সের মতো। এর পোশাকের কোনো ব্যাপার নেই, সিম্পল ভাবে ভেদ করে চলে যাবে, কারণ এক্স রে পেনিট্রেশন পাওয়ার অনেক বেশি। স্যার আমি যদি এক্স রে না পাঠিয়ে গামা রশ্মি পাঠাই, ও তো তোমার মাংসকে ভেদ করে যাবে, হাড়কে ভেদ করে যাবে। এবার তোমার হাড়ের মধ্যে ফুটো সৃষ্টি হতে, ক্ষতস্থানের সৃষ্টি হতে পারে, তোমার আরো সমস্যা। অর্থাৎ বেশি পাকামো করানো ঠিক না। মানে পাকামো করে এক্স রে তো ভালো, তাহলে এবার গামা রে পাঠাও, চালাও, এটা দিয়ে দেখবো। আরে ওটা দিয়ে দরকার নেই, আমার যেটা যে রেঞ্জ দরকার সেই রেঞ্জটাই আমার দেখতে হবে। মানুষের শরীরের রোগ নির্ণয়ে কখনো শুনেছো কি গামা রশ্মি দিয়ে পাঠাচ্ছে? হ্যাঁ, গামা রশ্মি ব্যবহার আছে ক্যান্সার কোষে, ক্যান্সার কোষ বানানোর ক্ষেত্রে না, ধ্বংসের ক্ষেত্রে। তাহলে যে কোষটা আমার দরকার নেই, ম্যালিগন্যান্ট কোষ, অস্বাভাবিক বৃদ্ধি, আনইউজড সেল, সেই কোষকে যদি আমরা ধ্বংস করার জন্য গামা রশ্মি পাঠাই, তাহলে বাস্তব যেটা ভালো কোষটা পাঠালেও কি বেঁচে থাকবে? তাহলে গামা রশ্মি পাঠিয়ে কি হবে? ফটোগ্রাফিক প্লেট নয়, তুমি ফটোগ্রাফিক প্লেট হয়ে যাবে, লাইফ টাইম ফটোগ্রাফ হয়ে যাবে। ফটোগ্রাফ নয়, ফটোগ্রাফ। এই গামা রে আর পাসিং থ্রু ইওর বডি, সো ইউ আর এ ফটোগ্রাফ লাইফ টাইম। সো গামা রশ্মি আমাদের আলোচনার বিষয় নয়, আমরা অন্য সেকশনে দেখবো। এক্স রে আমাদের স্পেশালি আলোচনার বিষয়টা। তাহলে আশা করি তোমরা এনার্জি পেনিট্রেশন, আচ্ছা গামা রশ্মি যতটা ভেদ করতে পারে, তাহলে কসমিক রে কি করবে? গামা রশ্মি যদি তোমার থেকে এক্স রে যদি একটা অ্যালুমিনিয়ামের প্লেট, ধরো একটা অ্যালুমিনিয়ামের পাত, একটা তোমার থেকে খাতা যে এক দিস্তা খাতা যে অ্যালুমিনিয়াম পাত, কতটাকে ভেদ করতে পারে এক্স রে? তাহলে গামা রশ্মি ওর থেকে 1000 গুণ বড়, মানে 1000 গুণ বড় অ্যালুমিনিয়াম পাত, ভাবো কত বড় হবে। মানে এই ঘরের সাইজের একটা অ্যালুমিনিয়াম পাত, এটা হামেশাই ভেদ করে যাবে। আর গামা রশ্মি যদি ভেদ করতে পারে এই ঘরটাকে, তো তোমার হচ্ছে গিয়ে এই কসমিক রে কি এরকম 1000 কেন ঘর, মানে হামেশাই বুঝতে পারছো এখান থেকে তোমার এনটিপিসি পাওয়ার কতটা। যদি প্লেটকে ভেদ করতে পারে, তাহলে গাছের গুড়ি যদি বানানো হয়, এখান থেকে তোমাদের মালদা পর্যন্ত গাছের গুড়ি যদি দেওয়া হয়, সমস্ত গাছের গুড়িকে ভেদ করে যেতে হবে। মানে গাছের গুড়ি করে যেগুলো আছে, লকগুলো আছে, হামেশাই ভেদ করে যাবে, কারণ অনেক বেশি। যা তা নয়, তোমার AK-47 এর গুলি মানে এ নয়, এটা আলোর বেগ না, বেগ তো আলোর বেগই চলছে, কারণ তড়িৎচুম্বকীয় তরঙ্গ মানে আলোর বেগে চলছে, সো এর ভেদন ক্ষমতা বেশি হবে। মেইন কথা, যার তরঙ্গ দৈর্ঘ্য যত শর্ট, তার এনার্জি তত হাই, যার এনার্জি যত হাই, তার পেনিট্রেশন পাওয়ার তত হাই। সো অ্যাকর্ডিং টু পেনিট্রেশন পাওয়ার উই ক্যান অবজার্ভ অ্যাকর্ডিং টু ক্লাসিফিকেশন আবার ডিসকভারি। আমরা কোন জায়গায় তাকে ব্যবহার করবো সেটা আমাদের দেখতে হবে। বুঝতে পারলে কি বললাম? আমাদের আলোচনার বিষয়টা এক্স রে। এবার আমরা বাকিগুলো কেন বললাম যে এক্স রে কোন রিজিয়নে কাজ করছে সেটা আমরা দেখবো। এক্স রে মেইনলি আমাদের শরীরের রোগ নির্ণয়ের ক্ষেত্রে, এক্স রে মেইনলি পদার্থের বৈশিষ্ট্য নির্ণয়ের ক্ষেত্রে। তাই এক্স রেটা যেহেতু মানব জগতে এবং পদার্থের বৈশিষ্ট্য নির্ধারণে
বেশি ব্যবহৃত হচ্ছে, তাই এক্স রে বেশি ভূমিকা মানুষের মধ্যে গ্রহণ করেছে এবং এক্স রে নাম যে ছোট কোয়ানের বাচ্চা আছে সেও এক্স রে নামটা শুনেছে, কিন্তু গামারে হয়তো সে শুনেনি। বুঝতে পারলে? কিন্তু এক্স রে সবার মুখে মুখে কি করতে যাচ্ছে, ওর মাথা ফেটে গেছে এক্স রে করতে যাচ্ছে, ব্যাস শুনলে এক্স রে। এক্স রে কি জানে না? নাম শুনে গেছে, নাম তো শোনাই হোগা। সো কি জানতে পারলাম না? এক্স রে। এবার বিষয়টা আছে এক্স রে কি করে। এক্স রে ফটোগ্রাফিক প্লেটে প্রতিপ্রবাহ সৃষ্টি করে। ওটা একটু লেখা যাক মানে তথ্যগুলো, অনেক তথ্য আছে, আস্তে আস্তে আমরা আসছি। এক্স রে ফটোগ্রাফিক প্লেটে প্রতিপ্রবাহ সৃষ্টি করে। বলুন ম্যাডামরা, কিছু বলছেন? আচ্ছা, এটা পি না ক হবে? যাও, আর কি হবে? এক্স রে কি করে? হালকা প্লেট যেমন কাগজ, কাঁচ, অ্যালুমিনিয়ামের পাতলা শীট, এদেরকে কি ভেদ করতে পারে? কাগজ, কাঁচ, অ্যালুমিনিয়ামের পাতলা পাতকে ভেদ করতে পারে। কাকে ভেদ করতে পারে না? সীসা, ভারী লোহা, তোমার হচ্ছে নিকেল, মানে ভারী ভারী যে সমস্ত ম্যাটেরিয়াল গুলো আছে তাদেরকে ভেদ করতে পারে না। যেমন সীসা, কিসা, সীমা না সীসা, সীসা, লোহি, লোহা, লোহা ইত্যাদি ভারী ধাতুকে ভেদ করতে পারে না। তা কি করে? এদের পারে না, বরং এদের পিছনে ছায়ার সৃষ্টি করে। আমাকে দাঁড় করে আমার লাইট পাঠালে আমার শরীরে আমার ছায়া সৃষ্টি হবে, ভেদ করতে না পারলে কি ওদিকে আলো সৃষ্টি হবে না। সো ক্রিয়েট এ ছায়া, বরং এদের ছায়ার সৃষ্টি হয়, ছায়া। আর এটাকেই তো আমরা কাজে লাগাচ্ছি, এই ছায়াটাকে আমরা কাজে লাগাচ্ছি কোথায়? মানুষের শরীরে বাটালে মাংস পেশিকে হামেশাই ভেদ করতে পারে, কিন্তু পাথরকে ভেদ করতে পারে না, কিন্তু তোমার হচ্ছে হাড়কে ভেদ করতে পারে না। ব্যাস ছায়াটাই তো আমাদের দরকার। বুঝতে পারলে কি বললাম? এই প্রচ্ছায়া বা ছায়া যাই বলো না কেন, ছায়া, উপছায়া, প্রচ্ছায়া, ঘোড়ার ডিম যা পেল, সো এই ছায়ার সৃষ্টি করে। এটা তোমার হচ্ছে কি এক্স রে প্রথম পয়েন্ট। আর কি করতে পারে? এক্স রে বিভিন্ন রোগ নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারা হয়। যেমন কি কি আছে বলুন তো আমরা? এক্স রে এর ব্যবহার, এইটা আমি তুলে দিলাম, এদিকে তোমার তো হয়ে গেছে না? এক্স রে কি কাজে ব্যবহার করে ম্যাডাম না বলুন তো? হাড়ের পরীক্ষা নিরীক্ষা। এটা মানে কি? এটার নাম রেডিও থেরাপি। ওটা হাড়ের পরীক্ষা কাউকে বলবো, আমি রেডিও থেরাপি করতে যাব। রেডিওগ্রাফি আছে, রেডিও থেরাপি আছে, ফ্লোরোস্কোপি আছে, এন্ডোস্কোপি আছে, ক্লোনোস্কোপি আছে, অনেক রকম কপি আছে, চা খাওয়ার কপিও আছে। সো রেডিওগ্রাফির সাহায্যে কি করা হয়? না, রেডিওগ্রাফির সাহায্যে তোমার হচ্ছে কি ওই রেডিওগ্রাফি হাড় এবং ওই স্টোন, কিডনি পাথর, আর রেডিওথেরাপি হচ্ছে ক্যান্সার। ঠিক ঠিক ঠিক। তাই রেডিওগ্রাফি, আচ্ছা, এর সাথে কি করা হয়? এটা একটা রোগের নাম, মানে রোগ নির্ণয়ের পরীক্ষার নাম। এটা একটা রোগ না, সরি, একটা পরীক্ষার নাম। রেডিওথেরাপি একটা পরীক্ষা। যেমন তোমার হচ্ছে কি আলট্রাসোনোগ্রাফি। সো রেডিওথেরাপি কি সাথে কি করা হয়? তোমার হচ্ছে কি হাড় বা কিডনির পাথর
ইত্যাদি নির্ণয়ে ব্যবহার, ইত্যাদি নির্ণয় করা, ইত্যাদিতে ব্যবহার করা হয়। যেমন তার পাশে কি রেডিও থেরাপি আছে, রেডিও থেরাপি। রেডিও থেরাপিতে কি করা হয়? ক্যান্সার আক্রান্ত রোগের ক্যান্সার কোষে চিহ্নিত করা হয়, ক্যান্সার কোষটা কিভাবে আছে, ম্যালিগন্যান্ট সেলটা কোন পর্যায়ে আছে চিহ্নিত করার জন্য, মানে ক্যান্সার রোগ চিহ্নিত করার জন্য ব্যবহার করা হয়। ক্যান্সার কোষের চিহ্নিতকরণের জন্য, চিহ্নিতকরণে ব্যবহৃত হয়। আর কি করা হয়? ফ্লোরোস্কোপি। ফ্লোরোস্কোপি, ফ্লোরোস্কোপিতে কি ব্যবহার করা হয়? চলমান ছবি বলতে জানো তোমার হচ্ছে গিয়ে এক্সেট্রা এক্সেট্রা, দেহের অভ্যন্তরে কিসের ছবি? চলমান। মানে কি চলমান? কোন একটা আননোন অবজেক্ট, হঠাৎ করে একটা বড় একটা খন্ড দেখতে পাওয়া যাচ্ছে, মানে কোনো কিছু যদি মানে মুভমেন্ট অবজেক্ট থাকে, তার তোমার যে দেহের অভ্যন্তরে চলমান ছবি। আমিও ঠিকঠাক জানি বায়োলজিক্যাল বিষয়, অভ্যন্তরে চলমান চিত্র ব্যবহার মানে কাজে ব্যবহার করা হয়। আর কি করা হয়? কোলোনোস্কোপি বলা যেতে পারে। কোলোনোস্কোপিটা কি? এন্ডোস্কোপি। এন্ডোস্কোপি মানে তোমার যখন মানে পেটের মধ্যে আমাদের অ্যাবডোমেন আছে, আপার অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেন, হোল অ্যাবডোমেন। সো আমাদের অ্যাবডোমেনে যে পরীক্ষা করা হবে, যখন কোনো একটা আল্ট্রাসোনোগ্রাফি কাজ করবে, তখন এক ধরনের নল পাঠানো হয় ভেতর দিয়ে, মানে মুখ দিয়ে নল, যেটাকে এন্ডোস্কোপি বলা হয়। ওখানে তোমার লাইট পাঠানো হয়, এক্স-রে করা হয়, দেখা হয় জায়গাটা কি আছে, কি পজিশন আছে। কোলোনোস্কোপি কি? যখন এইদিকে আপার অ্যাবডোমেন বা মানে হোল অ্যাবডোমেন পর্যন্ত দেখা যায়, কিন্তু সঠিক পরীক্ষা নিরীক্ষা হয় না। যে পরীক্ষা করার জন্য কি এন্ডোস্কোপি মানে কোলোনোস্কোপি করা হয়। কোলোনোস্কোপি পরীক্ষা কি? যে যখন পেটের লাস্ট পর্যায়ের চিহ্নিতকরণ হবে, পেটের মধ্যে কোনো আলসার আছে না, ক্যান্সার আছে, মানে যেখানে আমরা বৃহদন্ত বলি, যেটা মানে বুড়ি নাড়ি বুড়ি বলি, যেখানে আমাদের মানে মল যুক্ত হয়ে থাকে, তো সেটাকে কোলোনোস্কোপি কি করা হয়? তোমাকে সেন্সলেস করা হয়, এমনিতে তোমাকে রেখে দিয়ে প্রথমে তোমাকে এমন মেডিসিন খাওয়ানো হবে যে তোমার শরীর থেকে সমস্ত মল বেরিয়ে যাবে। 8 বার 10 বার মানে তোমার হচ্ছে কি বাথরুম হবে এবং তোমার ক্লিয়ার হবে, টেনশনের কোনো কারণ নেই। 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে ক্লিয়ার হবে। অ্যান্ড দেন তোমাকে তোমার হচ্ছে কি এক্সামিন টেবিলের মধ্যে তোমাকে শোয়ানো হবে। শোয়ানোর পরে তোমার পায়ু নল দিয়ে তোমার হচ্ছে কি লাইট পাঠিয়ে, যেমনটা মুখ দিয়ে পাঠানো হতো, পায়ু নল দিয়ে মানে নল পাঠিয়ে সেখানে তোমাকে পরীক্ষা করা হবে। তোমরা যদি মনে করো যে আমি বুঝতে পারছি না, তোমরা ইউটিউবে যাবে, কোলোনোস্কোপি সার্চ করে বাকিটা দেখে নেবে, টেনশনের কোনো কারণ নেই। বাট আমি জাস্ট তোমাকে পরীক্ষার স্টাডিতে বললাম, সেই দিনের শেষে আমাদের লাইট বা এক্স-রে বা আমাদের ওয়ান টাইপস অফ ক্যারেক্টার। এই কোলোনোস্কোপি আমাদের ইন্ডিয়া তোমার যে পশ্চিম বাংলা খুব একটা ভালো নেই। আমাদের কোলোনোস্কোপি যদি দেখলে হায়দ্রাবাদ বা পেটের রোগের ক্ষেত্রে নর্থ ইস্টে মানে মানে তোমার সাউথ ইস্টে, সাউথ বেঙ্গলে মানে সাউথ ইন্ডিয়াতে অনেক ভালো আর কি। তো বুঝতে পারলে বিষয়টা? তো আমরা যেটা বললাম যে এক্স-রে আমি এখনো কিছুই আলোচনা করিনি, শুধু এক্স-রে মানে তাৎপর্যগুলো বোঝানোর চেষ্টা করছি। আমি তো মানুষ জগতের ক্ষেত্রে বলছি এখানে, কিন্তু এক্স-রে কি করে? পদার্থের বৈশিষ্ট্য চিহ্নিতকরণ ব্যবহার করা হয়। পদার্থের বিভিন্ন বৈশিষ্ট্য চিহ্নিত করণে ব্যবহার করা হয়। শুনুন ম্যাডাম, আমি এবার এক্স-রে নিয়ে একটু ডিসকভারিং আলোচনা করি, কারণ এক্স-রেটা কিভাবে কাজ করছে বা কিভাবে সৃষ্টি হলো। সেই ডক্টর উইলহেলম রয়েনজেন যে মেইন আলোচনা 1895 সালে কি করেছিল, যে নলের মধ্যে এক্স-রে বানানো হয়েছিল সেই নলটার নাম কুলিজ নল, কলিজার নল। কি নল? কুলিজ নল। বা যে টিউবে বানানো হয়েছে সেই টিউবের নাম ক্যাথোড টিউব, বা আরো বড় বলতে গেলে ডিসচার্জিং টিউব, বা সিআরও ক্যাথোড রে অসিলেটর। বুঝতে পারলে কি বললাম? সো আমরা কি করব? ডিসকভার অফ এক্স-রে নিয়ে আলোচনা করব। তোমাদের কি লেখা হয়নি? তো লিখে নাও, সমস্যা নেই, আমি তোমাদের লেখার জন্য টাইম দিচ্ছি। তো এক্স-রে, ডিসকভার অফ এক্স-রে।
কে বানিয়েছিল এক্স-রে সম্পর্কিত আলোচনা? স্যার উইলহেলম রয়েনজেন্ট। যে টিউবে বানিয়েছিল তার নাম কি? এক্স-রে টিউব। এক্স-রে, ভাই এটার আরেকটা নাম কি? ক্যাথোড টিউব। কি টিউব? ভাই এটার নাম কি? ডিসচার্জিং টিউব। অনেকে অনেক ভাবে বলে ডিসচার্জিং টিউব। ডিসচার্জিং টিউব। ভাই এটার আরেকটা নাম কি? সিআরও। সিআর, স্যার সিআরও মানে কি? ক্যাথোড রে অসিলেটর। ক্যাথোড রে অসিলেটর। অসিলেটর এন্ড এটসেট্রা এটসেট্রা। এবার বিষয়টা হচ্ছে কিভাবে কাজটা করেছে একটু হালকা করে আমরা জানার চেষ্টা করছি। এখানে আমরা একটা ফিলামেন্ট নিলাম ম্যাডাম, ফিলামেন্ট মানে হিটিং ফিলামেন্ট, যেখানে প্রচুর তাপ উৎপন্ন করা যেতে পারে। তোমরা নিশ্চয়ই ওই চা করার কিছু ফিলামেন্ট কেন, মানে জলের মানে কোনো একটা পাত্রের মধ্যে জল দিয়ে তুমি সেখানে একটা ফিলামেন্ট দিলে দেখবে জল গরম হয়ে গেল, তারপরে চা পাতি দিলে কোনো কিছু বা ডিম গরম করলে ওই যে ফিলামেন্ট, ওটাই হিটিং অবজেক্ট বা হিটার। এরকম ফিলামেন্ট থাকলে যেটা কি কোনো একটা ইলেকট্রিক সোর্সের পাওয়ার সাপ্লাইয়ের সঙ্গে যুক্ত থাকে, যাতে আমরা কি করতে পারি? প্রচুর তাপ উৎপন্ন করতে পারি। এই ফিলামেন্টের সঙ্গে একটা টিউব কানেকশন থাকে। একটু শোনো, ভালো লাগবে, একটু শোনো আগে। এখানে কি থাকে বলো তো? একটা টিউব থাকে, যেটার নাম কিন্তু তোমার হচ্ছে ডিসচার্জিং টিউব বা ক্যাথোড টিউব। এবার এখানে কি থাকে বলুন তো? এখানে একটা প্লেট থাকে, এখানে একটা প্লেট থাকে এবং এই প্লেটের সঙ্গে এখানে একটা পাওয়ার সাপ্লাই কানেকশন থাকে, নেগেটিভ পজিটিভ এটসেট্রা পাওয়ার সাপ্লাই কানেকশন থাকে। এবং এটা কোন একটা মেটালের সঙ্গে কানেকশন থাকে, এটা কোন একটা মেটাল, এটা বা পদার্থ। এবং এইদিকে একটা উইন্ডো থাকে, কিটো থাকে উইন্ডো, তো জানালা, যেটা রশ্মিটা পাস করবে। এবার ব্যাপারটা কি? এটা কি প্লেট ম্যাডামরা? পজিটিভ প্লেট, নেগেটিভ প্লেট বা ক্যাথোড। এটা কি ক্যাথোড প্লেট? ক্যাথোড। এটা কি অ্যানোড প্লেট? অ্যানোড। আচ্ছা, এই প্লেটে কি চার্জ জমা হয়? নেগেটিভ, প্রচুর। এখানে কি চার্জ জমা হয়? পজিটিভ, প্রচুর জমা হয়, তাই তো? এবার বিষয়টা বোঝার চেষ্টা করো। এই যে আমরা পাওয়ার সাপ্লাই অ্যাপ্লাই করলাম এখানে, এই পাওয়ার সাপ্লাইটার মান কি? মোটামুটি ভাবে 50,000 ভোল্টেজ থেকে শুরু করে 1 লক্ষ বা তার বেশি, ন্যূনতম 1 লক্ষ ভোল্টেজ। তোমরা হচ্ছে গিয়ে এত ভোল্টেজ, ঠিক আছে? আমরা যখন কোন জায়গায় কোনো এক্স-রে করতে যাব, কোনো একটা মানে মেডিকেল সেন্টারে, সেটা গভর্নমেন্ট হোক আর নন গভর্নমেন্ট হোক, কোনো সমস্যা নেই। তো আমরা যদি পারি তার সেই গভর্নমেন্টের সাইটে গিয়ে, মানে সেই ওয়েবসাইটে গিয়ে প্রত্যেক মেডিকেল সেন্টারে কি কোন ইনস্ট্রুমেন্ট আছে সেগুলো তথ্য দেওয়া থাকে। সেই ইনস্ট্রুমেন্টে এক্স-রে টিউবে কি আমরা দেখব তার যে পাওয়ার সাপ্লাই আছে কত রেঞ্জের আছে, তোমরা আমাদের দেখে নেবে। তারপরে তুমি পরীক্ষা নিরীক্ষা করতে যাবে। কেননা যে তোমার হচ্ছে গিয়ে মেডিকেল সেন্টারে এক্স-রে পাওয়ার সাপ্লাইয়ের মান যত বেশি হয়, মানে এই দিক থেকে যত বেশি হয়, তার এক্স-রে পরীক্ষা নিরীক্ষার সূক্ষ্মতা তত বেশি হয়। মানে বড় সুন্দর করে ডিজাইন করে একটা মানে মেডিকেল সেন্টার বানিয়েছে, যন্ত্র খারাপ, ওখানকার থেকে পাতায় ছাপানো করে ঘর বা অ্যানেক্স বিল্ডিং ওটা অনেক ভালো, কারণ ওখানকার যন্ত্রটা অনেক ভালো। এখানে মেইন দুটো বিষয় নির্ভর করে। নাম্বার 1 যন্ত্রের সূক্ষ্মতা বা যন্ত্রের পাওয়ার সাপ্লাইয়ের উপর। নাম্বার 2 যিনি পরীক্ষাটা করছেন বা তার এক্সপার্টিং এর উপর, তিনি কতটা এক্সপার্ট। তবে এক্সপার্টের থেকে বেশি ইম্পর্টেন্ট যন্ত্র। যন্ত্র যদি কম হয় এক্সপার্টের কি হবে, বুঝতে পারলে? অর্থাৎ এখানে আমার চাকচিক্য দেখে লাভ নেই, আমাকে দেখতে হবে যন্ত্রের পাওয়ার সাপ্লাই কত। কেন? পাওয়ার সাপ্লাই যত বেশি হবে তত এখানে ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যে আমরা এক্স-রে তৈরি করতে পারবো, তত ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যে এক্স-রে তৈরি করতে পারবো, তত আমি ভালো ভালো বৈশিষ্ট্য নির্ধারণ করতে পারবো। মানে আমরা যে কথাগুলো বলছিলাম সেই বিষয়গুলোকে ভালোভাবে অবজার্ভ করতে পারবো। বোঝা গেল কি বললাম? ন্যূনতম 50,000 ভোল্ট, উপরে 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ, নো প্রবলেম।
মানে এত ভোল্টেজে আমরা পাওয়ার সাপ্লাই অ্যাপ্লাই করব। এই কারণেই তুমি যদি আঙ্গুলের এইটুকুরও এক্সরে করো, আর তোমার মাথার এক্সরে করো, আর তোমার ঠ্যাঙের এক্সরে করো, বড় জিনিসের এক্সরে করো আর ছোট জিনিসের এক্সরে করো, যন্ত্র চালালে তোমাকে ন্যূনতম একটা কষ্ট দিতে হবে। ন্যূনতম তোমার কাছে 800-900 টাকার নিচে কোনো এক্সরে হয় না। কোনো এক্সরে কোথাও তোমাকে 300-400 টাকা কোথাও এক্সরে করতে পারবে না, কারণ যখন পাওয়ার সাপ্লাইটা অন করতে হবে, হাই পাওয়ার এনার্জি এখানে অ্যাপ্লাই করতে হয়, বলে একটা ইলেকট্রিক বিল প্রোভাইড করতে হয়। এখানে এক্সপার্টিং এর ব্যাপার আছে, সো আর্টিফিশিয়াল সেটিং এর ব্যাপার আছে। সো তোমার এখানে একটা নির্দিষ্ট প্রাইস থাকবেই, তোমার সাইজের উপর বা পরিমাণের উপর নির্ভর করে না। স্যার আমি তো ছোট্ট একটা আঙ্গুল টেস্ট করেছি, তোমার আঙ্গুলের জন্য কি আমি যন্ত্র চালাইনি? তোমার বডির জন্য যন্ত্র চালিয়েছি, তোমার আঙ্গুলের জন্য যন্ত্র চালিয়েছি। অর্থাৎ এখানে যে ভ্যালুটা পরিমাণের উপর ডিপেন্ড করছে, ভ্যালুটা নির্ভর করে যন্ত্রের উপর এবং তার পাওয়ার সাপ্লাই এর উপর এবং এক্সপার্টিং এর উপর। বুঝতে পারলে বিষয়টা? তো এটা ছোটখাটো এক্সরে টিউবের একটা প্রথম ধারণা। স্যার এখানে কি হলো, এখানে আমরা হাই পাওয়ার সাপ্লাই ব্যবহার করলাম বলে হাইলি এখানে নেগেটিভ চার্জ জমা হয়ে গেল আর হাইলি পজিটিভ চার্জ জমা হলো। যত আমি বেশি সাপ্লাই অ্যাপ্লাই করব, তার পাশাপাশি আমি কি করলাম, ফিলামেন্ট দিলাম, এখানে প্রচন্ড হট করলাম। এটা কি করলাম, প্রচন্ড হট, মানে এখান থেকে তাপ উৎপন্ন হচ্ছে। একদিকে নেগেটিভ চার্জ আছে, একদিকে হট আছে, ফলে এখানকার প্লেটের অ্যানোড প্লেটে যে ইলেকট্রন গুলো একদম এক্সাইটেড পজিশনে আছে, মানে ছুটতে ছুটতে মাথা খারাপ। এবার কি চেষ্টা করছে ছুটে এখান থেকে বেরোবে। ভালো করে শোনো, এই যখন এখান থেকে বেরোবে তখন অত্যন্ত গতিশক্তি নিয়ে বেরোবে। যখন এখান থেকে বেরোবে ইলেকট্রন গুলো এইদিকে ছুটবে। এটা কি করবে, ছুটবে। কোন একটা ইলেকট্রন যদি সেই ইলেকট্রনটা ভর আছে, ইলেকট্রনটা বেগ আছে v, এবং ইলেকট্রনটা কি বলতো একটা গতিশক্তি নিয়ে চলবে। কত গতিশক্তি নিয়ে চলবে? k সমান সমান সাপোজ হাফ অফ mv স্কয়ার। সেটা বোঝার চেষ্টা করে আমরা মেইন বিষয়টা আলোচনা করছি। যদি এক্সট্রা আজকে শেষ হবে না, না শেষ করবো না, কিন্তু এই অবজারভেশনটা একটু জানবো। এক্সরের উপর দুই রকম বৈশিষ্ট্য আছে, একটা ক্যারেক্টারিস্টিক্স, একটা তোমার কন্টিনিউয়াস, সেটা নিয়ে আমরা পরে জানবো। কিন্তু এই অবজারভেশনটা একটু জানার চেষ্টা করছি যে এখান থেকে ইলেকট্রন গুলো শুধু বেরোবে না, অত্যাধিক স্পিডে বেরোবে। যেটাই ইলেকট্রন বেরোবে সেই স্পিডটার এনার্জি কত হবে? এনার্জি হবে ম্যাক্সিমাম। সো এই এনার্জিটার নাম কি? এই এনার্জিটার নাম ম্যাক্সিমাম। কেন স্যার শুরুতেই বেগটা ম্যাক্সিমাম কেন? ব্যাপারটা হচ্ছে তোমাকে বলি যে আমার কাছে একটা বস্তু আছে, পেন আছে, পেনটাকে আমি উপরের দিকে চললাম। যখন উপরের দিকে ছুড়বো তখন কি হবে? শুরুতেই আমার বেগটা কি হবে? ম্যাক্সিমাম। তারপরে বেগটাকে আস্তে আস্তে এবং এক সময় পরে কি হবে? তাহলে শুরুতেই যখন কোন একটা ফটো ইলেকট্রন আমি দেখি, ইলেকট্রন এ তো ছুটতে ছুটতে মাথা খারাপ হয়েছিল, যখন হঠাৎ করে বেরোলো তখন এনার্জিটা ম্যাক্সিমাম। তো এই এনার্জিটা ম্যাক্সিমাম। এবার কোন দিকে যাবে সেটা ডাইরেকশনটা ঠিক করার জন্য এই প্লেটটা আমরা দেখেছি, যে কোনো দিকে বেরিয়ে যেতে পারে। এর কোন দিকে যাবে আমরা পাশে একটা প্লেট রেখেছি, যাতে তুই ওই দিকে না যাস, তুই এদিকে আয়। এবং ওটাতে এটার উদ্দেশ্য এমনিতেই বেরোতো, ফিলামেন্টের কারণে এমনিতেই বেরোতো একটা ভোল্টেজ দিলে। এবার এটাতে আমার পজিটিভ দেওয়ার উদ্দেশ্য কি? বেগটাকে আরো বাড়ানোর চেষ্টা করানো হচ্ছে। বুঝতে পারলি কি বললাম? সো কি দাঁড়ালো, এখানে প্রচন্ড গতিশক্তি নিয়ে বেরোবে। এটাই এক্স-রে। ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি সম্পন্ন যে স্রোত, সেটার নামই এক্স-রে। এটা এক্স-রে নয়, এটা এক্স-রে তৈরির স্টেপ। ইলেকট্রন যখন সর্বোচ্চ গতিশক্তি নিয়ে এখানে পৌঁছালো, এবার কি ঘটনা ঘটবে? এটা কিন্তু একটা মেটাল, যখন টানছে এর পাশে আমরা একটা পদার্থকে বস্তু, মানে একটা বস্তু রাখলাম, একটা বস্তু সোডিয়াম প্লেট রাখলাম, তোমার হাত রাখলাম, যে যখন যাবে কোথায় রাখবো? এখানে, এখানে নয়, এর পিছনে, এর পিছনে এখানে রাখলে ইলেকট্রন তোমাকে আঘাত করবে। প্রথমে এখানে গিয়ে ম্যাটারকে, মানে ক্যাথোড প্লেটে ইলেকট্রন গিয়ে কি করবে? ম্যাটারে ক্লাসের মধ্যে আঘাত করবে। যখন আঘাত করবে তখন পরমাণু কক্ষপথ থেকে ইলেকট্রন ছিটকে বেরিয়ে যাবে কোনটা কক্ষপথ থেকে, বা শক্তি বৃদ্ধি পাবে, বা আধান ত্বরণীয় চলবে, সেখানে তড়িৎচুম্বক তরঙ্গ নির্গত হবে। সেই তরঙ্গকে কাজে লাগিয়ে আমরা এর পরীক্ষা নিরীক্ষা করবো। মানে ব্যাপারটা হচ্ছে গিয়ে আমি তোমাকে বলছি এটা একটা ক্লাস, ঠিক আছে? এই বিষয়টাকে তোমাকে আমি একটু ওপেন করে দেখানোর চেষ্টা করছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা এটা, কিন্তু এটা কিন্তু উইলহেলম রয়েনজেন্টের প্রধান কাজ। এটা একটা কি বলতো, কোন একটা পদার্থ, তাহলে এর মধ্যে কি আছে? পরমাণু আছে। কি পরমাণু আছে? পরের দুটা এরকম আছে। সো এখানে পরমাণুর কক্ষে ইলেকট্রন আছে, এখানে এখানেও ইলেকট্রন আছে। সো অনেকগুলো ইলেকট্রন ঘুরঘুর করে ঘুরে বেড়াচ্ছে।
ঘুরঘুর করে না, প্রচন্ড স্পিডে। এবার শোনো, আমরা একটু অবজারভেশন করার চেষ্টা করি, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, একটু শোনো। আমাদের এইটুকু যদি বুঝতে পারো তাহলে আমরা এটাকে আপাতত স্টপ করে দেবো, পরবর্তীতে এখান থেকে স্টার্ট করবো। এই যে শক্তি নিয়ে আসলো সেই শক্তিটার নাম কি? কে। তাহলে কে এনার্জি যখন এখানে ছুটে আসলো, এখানে যখন ছুটে আসলো, ঠিক আছে, কে এনার্জি। কে মানে কি? এটা কিন্তু আমি শুধু জুম করে এখান থেকে এটা দেখালাম, একটা পরমাণুর মধ্যে কি কি ঘটনা ঘটে সেটা দেখানোর চেষ্টা করলাম। সো যখন এটা কি হলো, হাফ অফ mv স্কয়ার ইলেকট্রনের বেগ, বা এটাকে আমরা বলতে পারি কি বলবো, ই ম্যাক্স, ম্যাক্সিমাম শক্তি। এটাকে আমরা এখনই আবার বলবো ev0 বা ev। কেন স্যার? সর্বোচ্চ বেগ দুই প্লেটের মধ্যে যে ভোল্টেজটা আমরা অ্যাপ্লাই করছি সেই ভোল্টেজটাই হচ্ছে তোমার যে ভেক্টর সিস্টেম মেইন কারণ। সো পরে আসি সেটা, যখন এই শক্তি নিয়ে গেল তখন যেতে যেতে এখানে একটা কাজ করবে, এইভাবে গিয়ে আমার হাতটাই ব্যাকা তো, এইভাবে যাবে, গেল এইদিকে, গেল এইদিকে। স্যার এটা কি হয়ে গেল? অ্যাকচুয়ালি সে যাওয়ার কথা ওইদিকে, কিন্তু একটু কেন্দ্রের দিকে চেপে এসছে, এই রাস্তা যাওয়ার কথা ছিল, তাই না? হালকা একটা অ্যাঙ্গেল চেঞ্জ করেছে, এটা স্ক্যাটারিং অ্যাঙ্গেল বা বিক্ষিপ্ত অ্যাঙ্গেল, কথাটা কোন বেঁকে এসেছে। কোনো ইলেকট্রনের সঙ্গে কিন্তু এর কোনো টাচিং হয়নি। টাচিং হলো আরেকটা বিষয়, টাচিং না হলে আরেকটা বিষয়, ঠিক আছে? এমনিতে ইলেকট্রনগুলো ঘটছে, আর আমরা কিছু ইলেকট্রনকে পাঠাচ্ছি, প্রচন্ড স্পিডে এসে যাচ্ছে, কিন্তু যেতে যেতে সে কিন্তু হালকা কিছু করে বেন্ড করলো। স্যার বেন্ড কেন করলো? কারণ কেন্দ্রে কি আছে? ধনাত্মক আছে, আর ইলেকট্রনটা কি দুজনের মধ্যে কি সৃষ্টি হচ্ছে, একটা ফলে কি হবে, সে তো যাবে, একটা আকর্ষণ সৃষ্টি হবে। শুধুমাত্র এদের প্রতি আকর্ষণ নয়, এও তো নেগেটিভ চার্জ, বুঝতে পারলে? মানে কেন্দ্রের দিকে যখন যাবে তখন বেগটা কি হবে, আগে থেকে বেগটা আগে থেকে বেড়ে যাবে, মানে এখানকার থেকে এই কক্ষের বেগ বেশি, বুঝতে পারলে? ফলে এর কিছু আগে যে এনার্জি নিয়ে গিয়েছিল, এখন যে এনার্জিটা রিলিজ হবে সেই এনার্জিটা কত? কে প্রাইম। এবার কিছু এনার্জি এখানে নষ্ট হয়ে গেল, আর এনার্জি নষ্ট হলে সেই এনার্জিটা কি এখান থেকে তড়িৎচুম্বকীয় তরঙ্গ আকারে বেরোবে। বুঝতে পারলে কি বললাম? ব্যাপারটা হচ্ছে কি, আমরা বলছি যখন কোনো একটা ক্লাসের মধ্যে বা কোনো একটা ম্যাটারের মধ্যে আমরা পুলিশ নলে এক্স-রে পাঠালাম এবং সেই ম্যাটারটাকে ক্যালকুলাস করব, ক্যালকুলাস করার জন্য আমরা এখানে পাঠালাম, পাঠানোর সময় দেখলাম যে ইলেকট্রন যে শক্তি নিয়ে গেল, যে শক্তি বেরোবে সেই শক্তিটা আগের থেকে কিছুটা কম। কেন? সেই শক্তি এখানে হারিয়ে ফেলেছে, দুর্বল হয়ে গেছে, কারণ এখানে সেই শক্তি তড়িৎচুম্বকীয় তরঙ্গ আকারে বেরিয়ে গেছে। তড়িৎচুম্বকীয় তরঙ্গ আকারে স্যার কতটা কম? সাপোজ আমি বললাম ডেল্টা কে পরিমাণ কম, কতটা কম? সো যদি এটা, তাহলে এটা কত হবে? তাহলে বলুন তো, ই কে বড় না কে প্রাইম বড়? কে বড়। কত বড়? তাহলে আমরা কি বলতে পারি? কে ইকুয়ালস টু কে প্রাইম প্লাস ডেল্টা কে। তাহলে ডেল্টা কি কি? কে মাইনাস কে প্রাইম, মানে আগেরকার শক্তি রিলিজিং শক্তি, সেই এনার্জিটা কার সমান? ডেল্টা ই সমান, সেইটা কার সমান? এইচ কিউ এর সমান। বুঝতে পারলে কি বললাম? এই যে শক্তিটা এটা কার সমান? এটা এগুলোর সমান। দুটি প্লেটের মধ্যে যেটা আসলো, তাহলে কি আসলো? কারণ যখন বিষয়টা শোনো, এখান থেকে যখন কোন একটা ইলেকট্রনকে সর্বোচ্চ গতিশক্তি দিয়ে পাঠাবো, তখন যে তার নিজের শক্তি কিছুটা হারিয়ে সে কি করবে? অন্য একটা এনার্জি রিলিজ হবে এবং সেখান থেকে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বেরোবে। যখন এখান থেকে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বেরোবে তখন সেই এনার্জি তরঙ্গের কম্পাঙ্ক কি হবে? কম্পাঙ্ক হবে ম্যাক্সিমাম, কারণ শুরুতে এইদিকে তো আর কিছু নেই, স্টার্টিং এ কি হবে? কম্পাঙ্কটা ম্যাক্সিমাম, মানে ম্যাক্সিমাম কম্পাঙ্কটাই বেরোবে। এবং তাই নয় ম্যাডামরা, এইচসি বাই ল্যামডাটা মিনিমাম তরঙ্গ নিয়ে বেরোবে, কারণ কম্পাঙ্ক যেখানে ম্যাক্সিমাম, তরঙ্গ দৈর্ঘ্য মিনিমাম হবেই না। এবং এই এনার্জিটা কার সমান বলুন তো? এই এনার্জিটাকে আমরা বলতে পারি যে ডেল্টা কে বা ডেল্টা ই সমান সমান এইচসি বাই ল্যামডা মিনিমাম। এবং এটা কার সমান? এটা ইভি সমান, যে ইলেকট্রনটা যে ভোল্টেজের জন্য সে মানে গতিশক্তি পেল বা যত গতিশক্তি সৃষ্টি হলো, এটা ম্যাক্সিমাম এনার্জি রিলিজিং এনার্জির সমান। সো এইচসি বাই ল্যামডা মিন। সো ল্যামডা মিন সমান সমান কি? এইচসি বাই ইভি। যদি আমরা মানগুলোকে বসিয়ে দেই 6.625
10 to the power minus 34 3 10 to the power 8 by 1.602 10 to the power minus 19 into volt। এটা কি পাবো না, এটা আমরা মিটার পাবো, কারণ তরঙ্গ দৈর্ঘ্য ভিটা আমি বসাই না, এখন ভি এর মান যদি আমরা বসাই তাহলে পাবোটা কি, তাহলে অ্যাকর্ডিং টু আওয়ার ক্যালকুলেটর 6.625 into 3 into 10 to the power minus 34 plus 8 upon 1.602 into 10 to the power minus 19। সো যেটা আসলো এটা আসলো 1.2406 10 to the power minus 6 মিটার বাই কি ভোল্ট, এত ভি আছে এত মিটার। তাহলে এটাকে যদি আমি অ্যাংস্ট্রম করতে চাই তাহলে কি করব, ইনটু 10 to the power 10, যেটা আসলো 12406 দশমিক কিছু একটা আছে 37 বাই এত অ্যাংস্ট্রম। এবার বিষয়টা আমরা দেখার চেষ্টা করব। এটা এই যে আমরা আলোচনাটা করলাম এটার নাম কি, এটা সবটাই কন্টিনিউয়াস এক্সরে, এর নাম কি নিরবিচ্ছিন্ন এক্সরে, নিরবিচ্ছিন্ন এক্সরে, নিরবিচ্ছিন্ন এক্সরে মানে কন্টিনিউয়াসলি করে বেটা। আর একটা যে ক্যারেক্টারিস্টিক্স সেটা আমরা আজকে তো আলোচনা করবোই না, কারণ ক্যারেক্টারিস্টিক্স তখন হবে যদি কোনো ইলেকট্রনের সঙ্গে সংঘর্ষ হয় এবং তার উপর বেস করে আমরা হেনরি জি জে মজলে তার উপর আলোচনা হবে। আধুনিক পিরিয়ডিক টেবিলের আবিষ্কর্তা কে সে, আগামী দিন আমাদের মজলে নিয়ে অনেক গল্প আছে, কারণ মজলে খুব ব্যাপক ট্যালেন্টেড ব্যক্তি। মজলে যদি না আসতো কেমিস্ট্রি সাবজেক্ট আমরা পৃথিবীতে আসতো না। অগ্রি বগ্রি বিজ্ঞানের কথা বলছি না, যে মজলে না আসতো কেমিস্ট্রি সাবজেক্ট পৃথিবীতে আসতো না, কারণ হেনরি জি জে মজলে কেমিস্ট্রি বা পিরিয়ডিক টেবিলের আবিষ্কর্তা, আধুনিক পিরিয়ডিক টেবিলের। কারণ হেনরি জি জে মজলে কি করেছে সেটা আমরা আগামী দিনে আলোচনা করব। তো ব্যাপারটা কি দাঁড়ালো, যখন আমরা সর্বোচ্চ গতিশক্তি সম্পন্ন ইলেকট্রন বানাবো, সেই ইলেকট্রন যখন প্রচন্ড গতিশক্তি নিয়ে কোনো একটা ম্যাটারের মধ্যে পৌঁছবে, সেই হারানো এনার্জি তড়িৎচুম্বক তরঙ্গ আকারে বেরোবে এবং সেই তড়িৎচুম্বক তরঙ্গটা কি এই দুই প্লেটের বিভব পার্থক্যের সমান, মানে বিভব পার্থক্যের ইলেকট্রনের গতিশক্তি সমান একটা ইলেকট্রনের ক্ষেত্রে। সো এখানে তরঙ্গ দৈর্ঘ্যটা কি হবে, মিনিমাম তরঙ্গ দৈর্ঘ্য বেরোবে, কারণ সর্বোচ্চ গতিশক্তি বেশি বেরোচ্ছিল, তাই তরঙ্গ দৈর্ঘ্যটা কি হবে, মিনিমাম। এবার একটা ছোট্ট বিষয়, আমি কি তোমাদের লিখেছিলাম এক্স রশ্মি তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা কত কত, আমি কি তোমাদের বলেছিলাম, তোমাদের কি বলেছিলাম কোন জায়গায় পরীক্ষা করতে যাওয়ার আগে কি জানার দরকার আমাদের, কিসের মান, পাওয়ার সাপ্লাই এর মান। তো আমরা চেক করে দেখি আদৌ কাজ করছে কিনা, যেটা আমরা একটু ভালো তো উপর ছোট জায়গা উপরটা মুছছি না, এটা দেবে। আমরা কি পেলাম বলুন তো, আমরা ল্যামডা মিনিমাম হয়ে গেল, সামনে এখানে হয়ে যাবে। ল্যামডা মিনিমাম সমান কত, 12406.37 বাই ভি এত অ্যাংস্ট্রম, এটা ভোল্ট এককে। আমি যদি এখানে সাপোজ ম্যাডাম না 10000 ভোল্টেজ অ্যাপ্লাই করি, কত 2000 ভোল্টেজ অ্যাপ্লাই করি, 2000 ভোল্টেজ, যখন আমরা কি করব, ভি এর মান কত হবে 2000 ভোল্টেজ, তখন কি হবে বলতো 12406.37 বাই 2000 এত অ্যাংস্ট্রম। দেখো তো কত আসে মানটা, আমার কাছে মান এখন লেখা আছে, ভাগ করে জাস্ট 2000 6.203 এত অ্যাংস্ট্রম। আমাদের কিন্তু এটা তরঙ্গ দৈর্ঘ্য নয়, এক্স তরঙ্গ দৈর্ঘ্য এটা নয়। স্যার আপনি তো লিখেছেন 0.01 অ্যাংস্ট্রম থেকে 10টার লাস্ট পর্যায়ে চলে গেল, তুমি 10 এর দিকে যাচ্ছ, ওটা কোনো এক্স রে নয়। এক্স রে কাজও ওই যন্ত্রে কাজ করে তোমার রোগ তো নির্ণয় হবে না, উল্টো রোগ বাড়াবে। বুঝতে পারলে কি বললাম, তোমাকে ভোল্টেজ বাড়ি তরঙ্গ দৈর্ঘ্যটা কি করতে হবে, আরো ছোট করতে হবে। যদি আমি তরঙ্গ দৈর্ঘ্যটা বাড়াতে চাই, তাহলে ভোল্টেজ আমি দিলাম 20000 ভোল্টেজ বা 50000 ভোল্টেজ, 50000 ভোল্টেজ দিই, তাহলে কি আসে দেখো, ল্যামডা মিনিমাম কত আসবে, এখানে আমরা দিচ্ছি 12406.37 বাই কি বলতো 50000, 4টে শূন্য, ঠিক আছে। কি আসলো আমার মোবাইলে, মানে ক্যালকুলেটর 0.248 অ্যাংস্ট্রম। ভালো করে দেখো 0.01 অ্যাংস্ট্রম,
আমি 0.0 দিকে যাওয়ার চেষ্টা করি, 50,000 কাজ হবে না। আমি 1 লক্ষ অ্যাপ্লাই করি এখানে, তাহলে কি হবে? 70,000 দিতে এখানে 50 কেটে 70 দেই, তাহলে কি হবে? কিছুই হবে না। 0.1 তোমরা কি যখন B এর মান 70,000 ভোল্টেজ, তখন কি হবে? ল্যামডা মিনিমামের মান হবে তোমার 0.177। এটাও কিন্তু নয়, কারণ আমি ওই দিকে যাওয়ার চেষ্টা করি। আমি 1 লক্ষ ভোল্টেজ দিলাম, কি দিলাম ম্যাডাম? আমরা 1 লক্ষ ভোল্টেজ। 1 লক্ষ ভোল্টেজ দিলে কি হবে? 0.1, ওটাও আসছে না। সো যখন তোমরা হচ্ছে বিভবের মান V সমান 1 লক্ষ ভোল্টেজ, তখন যে তরঙ্গ দৈর্ঘ্য যেটা আসলো 0.124, মানে 0.01 আসতে গেলে আমাকে 10 লক্ষের দিকে যেতে হয় পয়েন্টের সামনে আনতে গেলে। বুঝতে পারলে কি বললাম? তাহলে দেখো এখানে আমাদের তরঙ্গ দৈর্ঘ্যটা তত ছোট হবে যত আমি পাওয়ার সাপ্লাই ভোল্টেজটা বাড়াতে পারবো। সো অত ছোট দরকার নেই, যে অত ছোট দিয়ে আমরা কাজ করতে গেলে আমাদের কঠিন বস্তুর ক্ষেত্রে দেখতে হবে, ছোটখাটো বস্তু নয়। আমাদের শরীরের থেকে আরো হার্ড বস্তু দেখতে হবে পরীক্ষা নিরীক্ষার জন্য। কিন্তু আমাদের শরীরে পরীক্ষা নিরীক্ষা করতে হয় আবার 2-3 হাজার ভোল্টেজও হবে না, 20,000 হবে না, ন্যূনতম 50,000 প্লাস 1 লক্ষের কাছাকাছি এটা আমাদের অ্যাডজাস্টেড করতে হবে। বুঝতে পারলে কি বললাম? তো আমাদের এটার নাম কন্টিনিউয়াস এক্স-রে। এক্স-রে নিয়ে এখন আমাদের শেষ হয়নি। আগামী পর্বে বা ভিডিও সিরিজে আমরা তোমার হচ্ছে গিয়ে ক্যারেক্টারিস্টিক্স এক্স-রে বা বৈশিষ্ট্যমূলক এক্স-রে আলোচনা করব। তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হেনরি জি জে মজলে কি করেছিল সেই সম্পর্কে, মজলে বা মজলি বলা হয়, সেই মজলি সম্পর্কে আমরা আলোচনা করব। এই হলো আমাদের ক্লাসের ছোট্ট আলোচনা। তোমাদের সঙ্গে একটু হালকা ছোট্ট করে ডিসকাস করে দিই, তোমরা যদি কিছু বলতে চাও বলবে, নাহলে কোনো সমস্যা নেই। তো ম্যাডাম আপনারা সবাই ভালো আছেন? যাক, আপনাদের খাওয়া দাওয়া হয়নি না? সকাল থেকে খাওয়া দাওয়া সব বলেন। তো ঠিক আছে, তোমাদেরকে মানে একদিন খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। ঠিক আছে, এটা কেউ ঘুমিয়ে আছে মনে হয়। সো থ্যাংক